গৌতমে গাড়ি এখন চড়ে না। গৌতম গাড়ি 2008-এই চড়ে। গৌতম তখন থেকেই নিজের বাড়িতে থাকে। গৌতম এখন এস্টাবলিশ না। হ্যাঁ, এটা অনেকে জানে না, হয়তো মনে করে কি গৌতম সোয়াপ করে না। অনেকে মনে করে গৌতম এই 2024-25-20-এ আমেরিকা যায় না। গৌতম কটকুটির আমলে আমেরিকা গেছে। তো সো যারা বলে যে গৌতম মানুষের থেকে মানে এগুলো করে করতেছে, এটা একদম ভুল ধারণা। আমি যদি কাজ করি। দর্শক, রেনা রাখি আপা রিয়ামণিকে যে আকাশ কুসুম কল্পনা দেখিয়েছে, আকাশ কুসুম যে আশ্বাস দিয়েছে, সেই আশ্বাস দলিসাৎ হয়ে গিয়েছে। রেনা রাখি আপা তার স্বার্থ উদ্ধার করে এখন আর রিয়ামণির কোনো খোঁজ খবর নিচ্ছে না। রিয়ামণি তার আবার সাবেক কাজে ফিরে গিয়েছে এবং রেনা রাখি আপার প্রতি এক প্রকারের ঘৃণা রিয়ামণির মনে কিন্তু জন্ম নিয়েছে। রিয়ামণি এখন রেনা রাখি আপার কথাও শুনতে পারে না, রেনা রাখি আপাকে সহ্য করতে পারে না। রেনা রাখি আপার নাম শুনলেই মনে হয় যেন তার গায়ের মধ্যে জ্বালা ধরে যায়। কারণ যে মেয়েকে সে এত টপে উঠিয়েছে, সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছে, সে মেয়েকেই আজকে দূর দূর করে রাস্তায় আবার নামিয়ে দিয়েছে। অর্থাৎ রেনা রাখি আপার জন্যই রিয়ামণিকে আবারও রাস্তায় নামতে হলো এবং তাকে ফুল বিক্রির কাজে নিয়োজিত হইতে হইলো। আমরা আগেই বলেছিলাম যে রেনা রাখি আপা, আপনি তাকে একটা ফুলের ব্যবসা ধরিয়ে দিন, আপনি তাকে মোবাইল কিনে দিয়ে, তাকে ফেসবুক পেজ খুলে দিয়ে এরকম ধান্দামি করার কোনো প্রয়োজন নাই বা কোনো দরকার নাই। দর্শক, রিয়ামণি আবারও রাস্তায় নেমেছে, ফুল বিক্রি করা শুরু করেছে এবং ক্যামেরার সামনে, ইউটিউবারদের সামনে আবারও কিছু বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যটি এখন আপনাদের মাঝে শোনাবো। শুরুতে কিছুটা শুনিয়েছি, বাকি অংশ এখন শোনাবো, সঙ্গেই থাকুন। গৌতমে গাড়ি এখন চড়ে না। গৌতম গাড়ি 2008-এই চড়ে। গৌতম তখন থেকেই নিজের বাড়িতে থাকে। গৌতম এখন এস্টাবলিশ না। হ্যাঁ, এটা অনেকে জানে না, হয়তো মনে করে কি গৌতম সোয়াপ করে না। অনেকে মনে করে গৌতম এই 2024-25-20-এ আমেরিকা যায় না। গৌতম কটকুটির আমলে আমেরিকা গেছে। তো সো যারা বলে যে গৌতম মানুষের থেকে মানে এগুলো করে করতেছে, এটা একদম ভুল ধারণা। আমি যদি কাজ করি, আমি তো অবশ্যই আমি আমার প্রফেশনকে রেসপেক্ট করি। কে ফ্রিতে কাজ করে না? কান্না করলে মাই তো বুকের দুধ দেয় না। তো সে জায়গায় সে তো একজন এস্টাবলিশ মানুষ। সে 2008 থেকে 2008-এ আমি গৌতম দাদাকে দেখছি গাড়ি নিয়ে চড়তে। তো সো গৌতম দাদার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হয়তোবা যারা জানে না, তারা একটু হয়তোবা কুটো কথা বলে, কিন্তু এই মানুষটা কারোর জন্য ক্ষতিকারক না। আমরা তো ভালো মন্দ কিন্তু নতুন নতুন যারা আসে তারা অনেক কিছু আপনি তো জানেন। আমি সব করি না, আর আমরা নতুন পুরনো এগুলো নিয়ে জানি। 2019 থেকে 2025 চলতেছে। আমি তো এর আগে অভিনয় করতাম। তো এখন আপনারা হার্ড ওয়ার্ক করতেছি, দেখি না আল্লাহ কতদিন এই প্ল্যাটফর্মে আমাকে টিকায় রাখে। এখন কি আমরা অভিনয় আবার পাবো কিনা? আপনার হ্যাঁ, আমার একটা নাটক আসবে, একটা গান আসবে, খুব রিসেন্টলি শুট হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আছেন কত? আপনাকে তো অনেকে মিস করবে, যেহেতু আপনি ভালো ভালো কন্টেন্ট। আমি ভালো কন্টেন্ট ক্রিয়েটর কিনা জানি না। আমি আমার মনের দ্বিধায় আমি কন্টেন্ট বানাই, আমার আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানাই। তো বাংলাদেশের মানুষ আসলে, আমিও কাউকে মানে মিস করবে কিনা জানি না। মিস করলে তো আর কেউ বলতো না যে এই বাংলাদেশ থেকে কবে যাবে। অথচ চিন্তা করেন, আমি কিন্তু কারো ঘরের ভাত এনে খাচ্ছি না, নিজে পরিশ্রম করে খাচ্ছি, নিজের পরিবারকে খাওয়াচ্ছি। তো সো আবার আসবো ইনশাল্লাহ। এবার গেলে আবার আসবো। এবার আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমার এখনো অনেক কাজ করার বাকি। আমার এখন এতদিন মনে হইতো যে আমার মনে হয় আর কাজ করার দরকার নেই, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আমার আবার আরো বেশি করে কাজ করা উচিত। ফ্রান্স থেকে ফিরে কি মনে হলো যে পূর্ণ জন্ম হলো কিনা আবার রাখি? মনে হচ্ছে আবার আলোড়ন সৃষ্টি হয়ে গেল সারা দেশে। হয়েছে যেহেতু আমি অনেক বছর পরে আসছি, সেহেতু তো আমার একটা আবেগের জায়গা ছিল, বেশি ইমোশন। আস্তে আস্তে ওটা রিকভার করতেছি, এখন ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রবাস জীবনে আমার দিন অত তাড়াতাড়ি যেত না। বাংলাদেশে আসার পরে অলরেডি আমার আজকে 20-22 দিন হয়ে গেছে আসছি, মানে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমার দিনগুলো চলে যাচ্ছে। আরেকটা কথা শুটের সময় বলেছিলেন যে সেই কবে বিয়ের সাজে ছিলাম, আজকে আবার বিয়ের সাজে, নিজের কাছে লজ্জা লজ্জা মনে হচ্ছে, এরকম বলছিলেন। যদি একটু বলতেন এই বিষয়ে। না, এটা তো ফান করে বলছি। আর এটা তো মানে একটা শুটের মধ্যে ব্রাইডাল শো। আমরা যখন পড়াশোনায় ভুল করতাম, আমাদের শিক্ষক আমাদেরকে বকতো না। তো সেই জায়গা সিনিয়র মানুষ আমাদেরকে নিয়ে কাজ করতেছে, আমাদের ভুল হলে তো অবশ্যই বকবে। এটা বরঞ্চ আশীর্বাদ আমি মনে করি। এটা আমার ভালোবাসা থেকে আমি ওদেরকে যখন শাসন করি, এটা সব নায়িকাদেরও বলি, নায়কদেরকে বলি যে আমি শাসন করি। যে শাসন মানে কি? এটা ভালোবাসা জায়গা থেকে, এইটা করিস না, এটা ভালো লাগছে না, ওটা কর, এই দাঁড়া, এই কর।
এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা না হলে কিন্তু এই জায়গাটা আমরা থাকতে পারতাম না। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে জানি না আপনি কিভাবে নেবেন রাখি আপু। অনেকে বলেন গৌতম শাহ অনেক মানে সৎ মানুষ, যেহেতু এত বড় ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, কেউ 2 দিনে আসলে সেই মানুষের গাড়ি বাড়ি হয়ে যায়, কিন্তু গৌতম শাহ নাই। এই বিষয়টা একটা আচ্ছা আপনি কি গৌতম দাকে কতদিন ধরে চিনেন? অনেক বছর না, চিনি, কত বছর? আমি প্রায় 10 বছর। 10 বছর। আর তাহলে আপনার থেকে আমি বেশি চিনি না? হ্যাঁ, না আমি জানতে চাচ্ছি, অনেকেই ওই অনেক জন্য কিছু আমি মনে এখন করে। মানে কেন প্রশ্নটা করলাম ভাইয়া, প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন রিয়ামনির মুখ থেকে রেহানা রাখি আপার সম্পর্কে আসলে সে এখন কোনো বক্তব্য করতে চায় না, কোনো কথা বলতে চায় না। যে রেহানা রাখি আপা তাকে ধোকা দিয়েছে, এত বড় ফ্রড করেছে তার সঙ্গে, এত বড় একটা প্রতারণা করেছে তার সঙ্গে, সুতরাং সে রেহানা রাখি আপাকে সে এখন দেখতে না পারাটাই স্বাভাবিক, রেহানা রাখি আপাকে ঘৃণা করাটাই স্বাভাবিক। তবে রেহানা রাখি আপার উচিত ছিল সময়ে সময়ে রিয়ামনির খোঁজ খবর নেওয়া, যেহেতু তার কারণে একটা মেয়ে ভাইরাল হয়েছে, তার কারণে একটা মেয়ের মান সম্মান গিয়েছে, বা সেও ট্রোলের শিকার হয়েছে। সুতরাং তার উচিত ছিল কয়দিন পর পর রিয়ামনিকে তার ফেজের মধ্যে লাইভে নিয়ে আসা, অথবা 2-1টা কথা হলেও রিয়ামনিকে নিয়ে বলা, কিন্তু তিনি সেটি করেননি। আবার অন্যদিকে আমরা দিশার মাকে যদি দেখি, দিশার মা কিন্তু রিয়ামনিকে নিয়ে প্রতিনিয়ত বক্তব্য দিয়েছে, কথা বলেছে, রিয়ামনিকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু রেহানা রাখি আপা সেই জায়গাটাতে একেবারে ফেল করেছে। রেহানা রাখি আপা এই ধরনের কোনো কিছুই করেননি। তো এ থেকে বোঝা যায় রেহানা রাখি আপার উদ্দেশ্যটা আসলে কি ছিল। তিনি আসলে দেশের মানুষ তাকে নিয়ে যেভাবে ট্রোল করেছে, 8 বছর পর ফ্রান্স থেকে বাংলাদেশে আসার পরে তাকে যেভাবে ছোট লোক বলেছে, নিচু মন মানসিকতার লোক বলেছে, তারই প্রতিশোধ নিয়েছেন তিনি তারই প্রতিশোধ নিয়েছেন এবং দেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন তার বুদ্ধিমত্তার পরিচয়। এটাই ছিল মূলত রেহানা রাখি আপার মূল উদ্দেশ্য, আমি যেটি মনে করি। হয়তোবা রিয়ামনিকে আজকে তিনি একটা ফুলের দোকান বা কিছু তার ফুল ব্যবসার মধ্যে ইনভেস্ট করলে রিয়ামনি অনেক ভালো থাকতো, অনেক সুন্দরভাবে চলতে পারতো, কিন্তু তিনি রিয়ামনির যে হাল করেছেন সে অবস্থায় রিয়ামনি এখন বর্তমানে ভালো অবস্থায় নেই বলে আমি মনে করি। রেহানা রাখি আপা এখনো যদি রিয়ামনির পাশে দাঁড়ান, রিয়ামনিকে একটা ফুলের ব্যবসা খুলে দেন, আমার মনে হয় এই মেয়েটা সুন্দরভাবে ফুলের ব্যবসা চালিয়ে যেতে পারবে। কিন্তু রেহানা রাখি আপার জন্য রিয়ামনি বর্তমানে রাস্তায় বের হইলে একটা প্রতিবন্ধকতার শিকার হয়, মানুষজন তাকে অন্য চোখে দেখে, আর চোখে দেখে। ফুল বিক্রি করতে গেলে অনেক ধরনের সমস্যা হয়, যেটা আমরা আজকে মহান বিজয় দিবসের মধ্যে দেখতে পেয়েছি যে রিয়ামনি রাস্তায় কিভাবে ফুল বিক্রি করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে, ক্যামেরাম্যানরা তার পিছে পিছে দৌড়াচ্ছে, রিয়ামনি আবারও ফুল বিক্রি করছে এই ভিডিও সংগ্রহ করার জন্য। তো রেহানা রাখি আপাকে বলবো, আপা আপনি যে কাজটি করেছেন ভালো করেন নাই, এখনো সময় আছে, রিয়ামনিকে একটু কাছে টেনে নেন, রিয়ামনিকে নিয়ে একটা বক্তব্য দেন, মেয়েটাকে একটু সান্ত্বনা দেন। আমি এটাই রেহানা রাখি আপার কাছে দাবি রাখতে চাই। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।